किसको बोलता है बच्चा? ड्रेन नाट থেকে মোবিল লিক করছে। অ্যাক্সিডেন্টটা অ্যাকচুয়ালি আমার দোষেই হয়েছে। এই জঙ্গলে নাকি হাতি বেরোয়। টাক 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 টাক। সামনের ভিউটা দেখো শুধু। একটা বাজে রকম কেস হয়ে গেছে। बच्चा किसको बोलता है? किसको बोलता है बच्चा? সকাল সকাল বাইক জাম দেখছিস তুই? তো এখন টাইম হলো 8:30। আমরা সবাই উঠে পড়েছি। আজকে খুব তাড়াতাড়ি। আজকে নাগাল্যান্ড ছাড়ার দিন। আজকে নাগাল্যান্ড ছেড়ে চলে যাবো। অনেক দিন হলো নাগাল্যান্ডে, প্রায় 3-4 দিন, 4 দিনের ওপর হয়ে গেল নাগাল্যান্ডে রয়েছি। তো ফাইনালি আজকে বেরোবো নাগাল্যান্ড থেকে। আমার হাত অনেকটা রিকভার করেছে, হাতটা অনেকটা রিকভার করেছে। সো আই থিঙ্ক আমি বাইক চালাতে পারবো। এখান থেকে নেক্সট ডেস্টিনেশন যাবো। আজকে প্ল্যান আছে 350 কিলোমিটার। অলমোস্ট সব রেডি, সবার মোটামুটি প্যাকিং ডান। এই রুম আজকে ছাড়ছি আমরা। তো চলো বেরোবো আর কিছুক্ষণের মধ্যে। বাইকগুলো রেডি হয়ে গেছে, প্যাকিংও ডান হয়ে গেছে। আমার বাইকও লাগেজ পুরো রেডি হয়ে গেছে, প্যাক করা। শুধু এটা বাকি আছে, লালটা বাকি আছে, আর অ্যাপাচেটা বাকি আছে। অ্যাপাচের একটু ইঞ্জিন অয়েল কমে গেছে, ড্রেন নাট থেকে মোবিল লিক করছে। মোবিলটাকে টপ আপ করবো, টপ আপ করে বেরিয়ে যাবো। 11:15 বাজে। এখান থেকে আমরা লাঞ্চ করে একবারে বেরোবো, কারণ অলরেডি লেট হয়ে গেছে অনেক। প্ল্যান হলো মেঘালয় ঢোকার। তো নাগাল্যান্ড ছেড়ে আমরা আজকে মেঘালয় ঢুকবো জোয়াইতে। তো এখান থেকে জোয়াইয়ের কিলোমিটার হলো 320 কিলোমিটার। 8 ঘন্টার রাস্তা দেখাচ্ছে। আমরা কোনো হোমস্টে বুক করবো জোয়াইতে, যাতে রাত্রেবেলা ওখানে গিয়ে স্টে করতে পারি। দেখা যাক যত তাড়াতাড়ি এখান থেকে বেরোনো যায়। আমাদের এখানে 4 দিন স্টে করলাম আমরা এই হোমস্টেটাতে, হিলস হোমস্টে। এখানে আমাদের পার টেন্ট 600 টাকা করে নিয়েছিল, কিন্তু আমরা টেন্টে একদিনই ছিলাম। এখানকার যে আন্টি এত ভালো, সে বললো যে আর টেন্টে থাকতে হবে না, তোমরা রুমে থাকো, একই ভাড়া দিও। তো আমাদের টোটাল 4 দিনের বিল হয়েছে 17,000 টাকা, খাওয়া আর থাকা নিয়ে। অনেক কম, অনেক কম। আর এদের বিহেভিয়ার এত ভালো, ধারণার বাইরে। মনেই হয় না হোমস্টেতে আছি, মনে হলো একটা ফ্যামিলিতে আছি। খুব মিস করবো এদেরকে। তো এখন বাজে হলো 3টে। তো আমরা বেরোচ্ছি। 320 কিলোমিটার যাওয়ার আছে, জানি না কখন পৌঁছাবো। এই আন্টিরা খুব ভালো, বাচ্চাটা স্পেশালি ইথেন। ফ্যামিলিটা খুবই ভালো ফ্যামিলি। এতটা খারাপ লাগছে এদের ছেড়ে যেতে। টাটা। হ্যালো ইথেন, টাটা। 3 দিন বাদে বাইক ধরলাম আমি। সত্যি খুব মিস করবো এদের, স্পেশালি ফ্যামিলিটাকে। 4 দিন ধরে একটা অদ্ভুত রিলেশন হয়ে গেছিল পুরো ফ্যামিলিটার সঙ্গে। মনেই হচ্ছিল না যে একটা হোমস্টেতে আছি, মনে হচ্ছিল বাড়িতে আছি। কোহিমা ছাড়ালাম আস্তে আস্তে। এবার নাগাল্যান্ডের থেকেও বেরিয়ে যাবো। রাইডের শুরুতে কত মজা লাগে, যে কত জায়গায় যাব, কত ঘুরবো। হ্যাঁ, অবভিয়াসলি ঘুরেছি, বাট রাইডটা যখন আস্তে আস্তে শেষের দিকে আসে না, এত মন খারাপ হয়ে যায়। কেন বাড়ি যেতে হবে, কেন? ডিমাপুর এখান থেকে 68 কিলোমিটার। আর প্লিজ এই ভিডিওগুলো যদি ভালো লাগে তোমাদের, লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো। তো বাইরে প্রচুর ধুলো, এখানে রাস্তা একটু খারাপ আছে, ধুলো দেখতেই পাচ্ছ। একটু অফরোড আছে এই জায়গাটা, রাস্তার কাজ চলছে, ডাইভারশন আছে একটু। বাইকটা একটুখানি ছোট অ্যাক্সিডেন্টও হয়ে গেল, তোমাদের আমি বলেছিলাম। তো পড়ে যাওয়াতে আমার এদিকের এই ব্যাগটার কোনাটা ছিঁড়ে গেছে। ছিঁড়ে গিয়ে ওখানে একটা চেন লিউব ছিল, তো চেন লিউবের বোতলটা তো উড়ে গেছে। পুরো বাইকের ওই ব্যাগটা আমাকে খুব সেভ করে, এই সাইড দুটো ব্যাগ। গাড়ি পড়ে গেলে আগে ব্যাগটাই এফেক্টেড হয় গাড়ির থেকে। তো ওটাই পুরো নিয়ে নিয়েছে। ক্র্যাশ গার্ডেও কিছু হয়নি। ব্যাগের ভিতরে যে চেন লিউবের ডিব্বাটা ছিল, ওটা যা খারাপ হয়েছিল। আমি অলমোস্ট 3 দিন বাদে এখন বাইক চালাচ্ছি। খুব জোরে ব্রেক করলে হাতে লাগছে, হালকা বা হাতটা হালকা লাগছে। খুব জোরে ব্রেক করলে প্রেসার পড়ছে, তখন লাগছে। তাছাড়া এমনি কোনো প্রবলেম হচ্ছে না। অ্যাক্সিডেন্টটা অ্যাকচুয়ালি আমার দোষেই হয়েছে। একটা ভুল টার্ন নিয়েছিলাম। আমার খেয়াল ছিল না ওই দিকটা যে বড় একটা পাথর। আমি তখন টার্নটা নিয়েছি, তখন আমার উচিত ছিল বাদিক নেওয়া, বাট আমি ভুল করে ডান দিক নিয়েছিলাম টার্নটা নেওয়ার সময়। তো ওখানে একটা বড় পাথর ছিল, হয়তো আমি বেরিয়েও যেতাম পাথরের উপর দিয়ে, কারণ ওর থেকেও বড় বড় পাথর আমি আরামসে ক্রস করেছি। কি মাথায় আসলো, আমি হট করে সামনের ব্রেকটা চিপলাম আর পাথরটা স্কিড করে পড়ে গেল। কেন করলাম আমি নিজেও জানি না। কোনোদিনও করি না, কোনো বার করি না। সত্যি করে পড়ার থাকলে কি করে পড়ে যাবো, গড নোজ। সামনের ডিস্কটা হালকা করে মেরে দিয়েছি, পাথরটা স্কিড করলো, গাড়ি ওখানে আর কন্ট্রোলের বাইরে। ইভেন আমি পা নামানোরও সময় পাইনি। এখান থেকে ডিমাপুর হলো 39 কিলোমিটার। রাস্তা এখন ডবল লেন রাস্তা পেয়েছি। এনজয় করতে করতে যাই হালকা। বেশি এনজয় করব না, হালকা এনজয় করব। কর্নার নিতে নিতে যাওয়া যায়, তো বেশি কর্নার নিতে যাবো না, তাহলে আবার শুয়ে পড়বো। কনফিডেন্স ভালো, বাট ওভার কনফিডেন্স ভালো না। কোহিমাতে সেরকম কোনো সার্ভিস সেন্টার নেই। যা আছে সব ডিমাপুরে আছে। কেটিএম এর সার্ভিস সেন্টার আছে, বাজাজের আছে, টিভিএস এর আছে।
আর সামনের পাহাড়গুলো দেখো কি সুন্দর লাগছে, জানি না কতটা ভিজিবল, বাট স্টিল চোখে যেটা দেখতে পাচ্ছি অসাধারণ। এই টোলগেটটা এখনো চালু হয়নি বলে মাঝখান দিয়ে বেরোতে পারলাম। নাগাল্যান্ড ছাড়াচ্ছি, এখান থেকে ডান দিক নিয়ে নেওয়ার কথা, তো আমরা রাস্তা মিস করেছিলাম। অন্ধকার হয়ে গেছে অলরেডি, বাজে হলো 5টা। মেঘালয়ের দিকে যাচ্ছি, নাগাল্যান্ড বর্ডার ক্রস করে আসাম ঢুকবো, আসাম হয়ে আমরা আবার মেঘালয় ঢুকবো। তো আমরা 2.5 কিলোমিটার বাজে লেফট নেব। ডিমাপুর থেকে বাদিক নিয়ে আবার ডান দিক নিলাম, নেওয়ার পর এই ইন্ডিয়ান অয়েলটা পেলাম। আমাদের কলকাতার থেকে 10 টাকা না 15 টাকা কম এখানে। এখানে তেলের দাম হলো 96.66। এখান থেকে ফুয়েল আপ করে নিলাম, কারণ রাত্রে আর কোথায় পাবো কি পাবো না, ওই জন্য এখান থেকে পুরো রিফুয়েল করে নিলাম। ভিভোলো বলে একটা জায়গা দিয়ে ক্রস করছি, পুরো মার্কেট এরিয়া, আর 2.5 কিলোমিটার বাদে আমরা ন্যাশনাল হাইওয়ে পাবো। তো ফাইনালি নাগাল্যান্ড ছাড়িয়ে আসাম ঢুকলাম, মেঘালয়ের গাড়ি দেখা যাচ্ছে। তো ন্যাশনাল হাইওয়ে 29 ধরলাম, আসাম রোড। এটা জঙ্গলের ভেতর দিয়ে গেছে রাস্তাটা পুরো, সামনে বেবি রাস্তা খারাপ আছে, কারণ রাস্তার কনস্ট্রাকশন হচ্ছে দেখেই বোঝা যাচ্ছে। এইসব রাস্তা দিয়ে যখনই দেখবে যে আশেপাশে কনস্ট্রাকশন আছে, এইসব রাস্তা দিয়ে জোরে চালাতে নেই একদমই। হাইওয়ে থেকে লেফট নিলাম, লেফট এই গলির ভেতর দিয়ে দেখাচ্ছে, জানি না, দেখা যাক। বাপ রে বাপ, ঘন জঙ্গল, 15 কিলোমিটার রাস্তা এরকম জঙ্গলের ভেতর দিয়ে। দীপুতে একটা দোকানে দাঁড়িয়ে কফি খাচ্ছে, ব্ল্যাক কফি, পাওয়া যায় না, ব্ল্যাক কফি খাবো আর এখান থেকে বেরিয়ে যাবো। দোকানপাট বন্ধ হয়ে গেছে এখানে, নাকি আবার দোকানের যে মেটা ছিল সে আবার বলছে এখানে নাকি হাতি বেরোয়। গুড়গুড়ে অন্ধকার জঙ্গলে দাঁড়িয়ে আছি, বাইকের ইন্ডিকেটর গুলো জ্বলছে, এই জঙ্গলে নাকি হাতি বেরোয়, আর আমরা কি সাহস এই জঙ্গলে দাঁড়িয়ে আছি। দেখো শুধু একটা গা ছমছমে ব্যাপার। এখন বাজে হলো 9টা 14, আর আমরা এই রাত্রেবেলা এখন জঙ্গলটা ক্রস করছি। এখন আরো ঘন জঙ্গল শুরু হয়েছে, তাও আগে একটা দুটো বাড়ি দেখা যাচ্ছিল, এখন তো কোনো বাড়িঘর নেই। হাইওয়েতে উঠে গেলাম জঙ্গল ছেড়ে, এবার আশা করি টান টান রাস্তা, একটা ভালো রোড পেয়েছি, দেখা যাক রাস্তাটা কতক্ষণ ভালো থাকে। আমরা এই জায়গায় এসে একটা হোটেল পেয়েছি, দেখা যাক কি পাওয়া যায়। রুটি ওর কে মিল জায়গা চিকেন, হ্যাঁ রুটি আর চিকেনকে বলে দিচ্ছি। রুটি 10 টাকা করে এখানে, আর চিকেন হলো 60 টাকা প্লেট। খেয়ে দিয়ে এখন এখান থেকে বেরোচ্ছি, এখন 130 কিলোমিটার বাকি। আমরা আছি এখন উড়ালিতে, এখন বাজে হলো 12টা 5। আমরা একটা জায়গায় পৌঁছেছি, জায়গাটার নাম হলো লঙ্কা। লঙ্কা থেকে আমরা বাদিক নিয়ে নিলাম, জয় এখান থেকে 120-125 কিলোমিটার। ও মাই গড, গুডগুডে অন্ধকার, টাক 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 টাক। ওয়েলকাম টু ডিমা হাসাও। মনে হয় মেঘালয়ে ঢুকলাম আমরা, আসাম থেকে মেঘালয়ের দিকে ঢুকলাম। বাপ রে বাপ, ভালো ফগ আছে, আমাকে দাঁড়াতেই হবে, দেখতে পাচ্ছি না। নিউকমা দাওয়াগা ওয়াটারফল, এখান থেকে আমরা নিচ্ছি ডান দিক। কপিলি পাওয়ার স্টেশন, কপিলি পাওয়ার স্টেশন, এখান থেকে ডান দিকের রাস্তা, ঢুকে গেলাম ভেতরের দিকে। গভীরে যাও আর গভীরে যাও। তো আমরা ভুল রাস্তায় এসছি, কি মজা। আমরা ভুল রাস্তায় ঢুকেছিলাম, এগিয়ে চলি, সামনে চলে এসছে বাম্পার, এগুলো দেবে না আমাদের। আউ মেন রোড থেকে ডান দিক নেওয়ার পর থেকে শুধু অফরোড আর অফরোড, জানি না এই রাস্তাটা কোথায় যাচ্ছে। এবার জঙ্গলের ভেতর দিয়ে পুরো অফরোড, আলাদাই অ্যাডভেঞ্চার হচ্ছে। জোয়াই আর অলমোস্ট 15 কিলোমিটার বাকি, কিন্তু রাস্তার অবস্থা দেখো, কুয়াশা দেখো। আর এখন বাজে হলো 4:09 সকাল, রাস্তাটা শুধু এঁকে বেঁকে নামছে নিচে, একবার ডান দিক একবার বাঁ দিক। আমরা জোয়াইতে থাকবো না, তো এখান থেকে 56 কিলোমিটার হলো ডাউকিতে সানফ্রেং বলে একটা জায়গা আছে, ওখানে থাকবো। এখন টাইম হলো 7:30। আমরা এই দোকানটা থেকে চা আর পুরি সবজি খেয়েছি, এত ঠান্ডা ছিল রাত্রেবেলা, অবস্থা খুব খারাপ হয়ে গেছে। রোদ উঠেছে বাট ঠান্ডাটা এখনো যায়নি। কি ভিউ দেখো, জাস্ট অসম। ও Oh my God.
সামনের ভিউটা দেখো শুধু, বাহ কি ভিউ সামনে, আর সেরকম রাস্তা। একটা বাজে রকম কেস হয়ে গেছে, এরকম রাস্তার সাইডে পাথর পড়েছিল, আর ওই পাথরটায় বিপ্লব ধাক্কা খেয়ে পড়ে গেছে বাজে রকম ভাবে। এমনি পায়ে কেটে গেছে হালকা, আর পাঁজরে লেগেছে, সঙ্গে পেটেও লেগেছে। তো এই সামনের হসপিটালে নিয়ে আসা হয়েছিল, ও ব্যথায় নড়তে পারছিল না। আমি এসব ভিডিও করিনি, কারণ উচিত না একজন বন্ধুর এরকম হয়েছে সেটা ভিডিও করা আর ইউটিউবে ছাড়া কয়েকটা ভিউজের জন্য। এক্স রে আর ইউএসজির জন্য ওকে জওয়াইতে পাঠানো হয়েছে। আমরা অলমোস্ট ডাউকি ঢুকে গেছিলাম। ডাউকি এখান থেকে আর 10 কিলোমিটার, ঢোকার সময় হয়েছে বিপ্লবের অ্যাক্সিডেন্টটা। জোয়াইতে বড় হসপিটাল আছে, প্রাইভেট হসপিটাল, সেখানে ইউএসজি এবং এক্স রে হয়ে যাবে। তো সেখানে আবার পাঠানো হয়েছে 45 কিলোমিটার। তো বাকিরা ওদের সঙ্গে গেছে, কিন্তু এখানে কাউকে একজন থাকতে হবে, এখানে কাউকে একটা থাকতে হবে। বাইকগুলো এখানে রয়েছে, দুটো বাইক, বিপ্লবের বাইক আর অনিমেষের বাইক এখানে রয়েছে। বাকি দুজন বাইক নিয়ে গেছে, অনিমেষ বিপ্লবের সঙ্গে গেছে অ্যাম্বুলেন্সে। আমি এখানে থাকছি থেকে স্টোরি বেরিয়ে সামনাসামনি কোনো মেকানিক দেখে ওর বাইকটাকে কোনো রকম রেডি করানো। ডাউকিতে রুম রেন্ট প্রচুর বেশি, তো ডাউকিতে থাকলাম না। নিচে একটা দোকান পেয়েছি, নিচে দোকানে এসে ফিশ কারি আর ভাত খেয়ে নিলাম। খেয়ে দিয়ে এখন হসপিটাল যাব। বিপ্লবকে এখন উডল্যান্ডে ভর্তি করা হয়েছে, জোয়াইতে। উডল্যান্ডে নিয়ে গেছে। এক্স রে কিছু ধরা পড়েনি, বাট ইউএসজি রিপোর্ট হলো খারাপ, ইন্টারনাল ব্লিডিং হচ্ছে, ইমিডিয়েট ওটি করতে হবে। এখন আমি জোয়াই যাচ্ছি উডল্যান্ড হসপিটালে। এখান থেকে অলমোস্ট 1.5 ঘন্টার রাস্তা, আস্তে আস্তে যাবো, তাড়াহুড়া নেই কোনো। আর চার্জ খুব কম আছে ক্যামেরায়, তো আমি পরে রাত্রেবেলা তোমাদের সঙ্গে আবার কথা বলছি। তো রাস্তায় আমি আর ভিডিও করিনি। তো জোয়াই পৌঁছে গেছি, কিছুক্ষণ বাদে উডল্যান্ডে ঢুকে যাবো, তারপরে কথা বলছি।